আসসালামু আলাইকুম। বরন্দ একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ হাজির ইসলাম, সহকারী শিক্ষক, বরন্দ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ। শিক্ষিত বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষক, তোমরা সবাই জানো যে এই করোনা মহামারীর কারণে আমাদের বিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক দিন থেকে বন্ধ আছে। এই বন্ধ থাকার কারণে আমাদের সরকার মহোদয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতা আজকে আমি অষ্টম শ্রেণীর একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো তোমরা তোমাদের বাংলা বই এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি আজকে তোমাদের বাংলা বই একটি কবিতা নিয়ে আলোচনা করব। সেই কবিতার নাম হচ্ছে রূপাই। এই রূপাই কবিতাটি লিখেছেন আমাদের পল্লী কবি জসীমউদ্দীন। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে লেখা আছে রূপাই। আমাদের এই রূপাই কবিতাটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন পল্লী কবি জসীমউদ্দীন। আমরা এই রূপাই কবিতাটি পড়ার আগেই আমরা জানবো এই পল্লী কবি জসীমউদ্দীন সম্পর্কে, যেটা যা না বললে নয়। আমরা যেগুলো নৈবাতিক প্রশ্ন পড়ে সে কিছু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। দেখো, এই পল্লী কবি জসীমউদ্দীন 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারপরে তিনি 1931 খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যে MA পাশ করেন। কর্মজীবনের শুরুতে তিনি 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। এই পল্লী কবি জসীমউদ্দীন ছাত্র জীবন থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তার লেখা একটি কবিতা প্রকাশিত হয়েছিল, যার নাম হচ্ছে কবর। এই কবর কবিতাটি বিশেষভাবে প্রশংসিত হয়। তাহলে আমরা জানলাম এই জসীমউদ্দীন সম্পর্কে। আর একটু বলি, যেটা হচ্ছে তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ আছে, কাহিনী আছে, নাটক আছে। দেখো এখানে আমি বলি তার উল্লেখযোগ্য কাব্য কাহিনীগুলো, যেমন ধরো নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট। কাব্যগ্রন্থের মধ্যে দেখো রাখালি, বালুচর, মাটির কান্না। নাটকের মধ্যে দেখো বেদের মেয়ে, উপন্যাস, বোবা কাহিনী ইত্যাদি। এই পল্লী কবি জসীমউদ্দীন আজকে আমাদের মাঝে নেই। তিনি পরলোক গমন করেছেন বা মৃত্যুবরণ করেছেন 1976 খ্রিস্টাব্দে। তাহলে আমরা জানলাম তার জন্ম হচ্ছে 1903 খ্রিস্টাব্দে। তিনি MA পাশ করেন 1931 খ্রিস্টাব্দে। MA পাস। আরেকটা লিখি যেটা হচ্ছে সেটা তিনি ছাত্র জীবনে তার কোন কবিতা প্রকাশিত হয়েছিল।
প্রকাশিত হয়, যার নাম হচ্ছে কবর। তিনি আজকে আমাদের মাঝে নেই, তার মৃত্যু হচ্ছে 1976 খ্রিস্টাব্দে। শিক্ষিত বন্ধুরা, আমরা জানলাম তার জীবনী সম্পর্কে। এখন আমরা আলোচনা করব আমাদের এই পল্লীকবি জসীমউদ্দীন কি লিখেছেন তার ভাষায়। এটা আমরা লাইন বাই লাইন পড়ে দেখব। দেখা গেল বলছে, কবিতার নাম হচ্ছে রূপাই। এই রূপাই কবিতাটি লিখেছেন পল্লীকবি জসীমউদ্দীন। তিনি কত সুন্দর উপস্থাপন করেছেন। দেখো এখানে বলছে, এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমণ, কিসের রঙিন ফুল। তিনি এখানে সুন্দরভাবে বর্ণনা করেছেন। দেখো যে এই গায়ের এক চাষার ছেলে, অর্থাৎ বলছে একটি গ্রামে একটি চাষার ছেলে, তার মাথায় ছিল কি লম্বা লম্বা চুল, কালো মুখে কালো ভ্রমণ, তার মুখটা ছিল কালো, এবং এই কালোর সঙ্গে তার এই যে একটা কালো ভ্রমণ যাকে বলা আমরা বলি চোখের উপরে, এতই মসৃণ এতই ঘন ছিল। এটাই প্রশ্ন কি বলে, কিসের রঙের ফুল। মনে হচ্ছে যে ফুলকে তিনি হার মানিয়েছেন। এখানে সুন্দরভাবে কবি উপস্থাপন করেছেন এই একটি চাষার ছেলের সম্পর্কে। তার পরলাইনে কি বলছে দেখো, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দেশে নবীন তৃণের ছায়া। কি সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন এই চাষার ছেলে। দেখো কাঁচা ধানের পাতার মতো, বলছে কাঁচা ধান যখন থাকে পাতারা লকলক করে না, দেখো তাই বলছে কচি মুখের মায়া, তার মুখ মায়াটা, মুখের যে মায়া সে তিনি এই কচি পাতার সঙ্গে তুলনা করেছেন। তারপর বলছে দেখো, তার সাথে কে মাখিয়ে গেছে, বলছে তারই সাথে কি কেউ যেন মাখিয়ে গেছে নবীন তৃণের ছায়া। নবীন মানে নতুন, তৃণ মানে ঘাস, এখানে দুবলা ঘাস কথা বলা হয়েছে। যখন দুবলা ঘাসগুলো বের হয় তখন দেখো তার পাতাগুলো কত সুন্দর লাগে দেখতে, অপরূপ সুন্দর। এই তিনি তার বর্ণনা দিয়েছেন কত সুন্দরভাবে। দেখো তারপরে লাইনগুলোতে কি বলেছে কবি, দেখো এখানে বলছে, জালি লাগে ডগার মতো বাহু দুখন শুরু, গাখানি তার শ্রাবণ মাসে যেমন তমাল তরু। কি সুন্দর কথা বলছে। আবার দেখো এখানে বলছে কাছে জালি লাউয়ের ডগার মতো, জালি মানে কি, মানে এবার লোক লোকের জায়গা বলটা, জালি লাগে ডগার মতো বলছে। দেখো লাউ মানে আমরা বুঝি, যাকে বলে আমরা কুদমো বলি, কে বলে চাল কুমড়া বলে, অনেক কিছু নাম। এখানে বলছে দেখো জালি লাগা ডগার মতো বাহু দুখান শুরু। এই বাহু দুখানকে তিনি শুধু তার মুখের কথা বর্ণনা দেননি, তার দেহের সম্পর্কে বলছে। তার এই হাতের বাহু দুটা মনে হচ্ছে কি এই জালি লাগা ডগার মতো ফোনা তুলে আছে, সুন্দর লাগছে দেখতে। তারপরে বলছে দেখো গা খানি তার, এই গায়ের কথা বলছে, গা খানি তার শ্রাবণ মাসের যেমন তমাল তরু। এই যে শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ, এই শ্রাবণ মানে শ্রাবণ মাসের কথা বলা হয়েছে, যেমন তমাল তরু। তমাল এখানে একটা তরু মানে গাছ, তমাল তরু অর্থাৎ এখানে বলা হয়েছে মানে রঙের একটা গাছ, তমাল গাছ। সেটা কেমন ছিল, তরু তারা ছিল। তরু গাছটা কি ছিল এখানে বলেছে, এত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন যে মাখিয়ে গেছে, মানে বৃষ্টি হলে যেরকম কি আর চকচক চকচক করে না, সেটা এই কথা এখানে কবি বর্ণনা করেছেন। বাদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে গেছে তেল, বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। কি সুন্দর কথা বলেছে। দেখো তিনি এই রূপায়ের কি সুন্দর বর্ণনা দিয়েছেন, চাষা ছেলের কিভাবে বর্ণনা দিয়েছেন। দেখো এখানে বলছে বাদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে গেছে তেল, অর্থাৎ এই বাদলের পানিতে মনে হচ্ছে গা ভিজেছে, তো মনে হচ্ছে এমন চকচক চকচক করছে, মানে কে যেন তার শরীরে কি তেল মাখিয়েছে। তারপর বলছে দেখো বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। এই বিজলি মেয়ে এখানে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। এখানে এই বিজলি এই চমকায় না, চমকাচ্ছে তো কি হয় ঝলমল হয়ে যায় না, এখানে বিজলি এই সম্পর্ক তুলনা করেছেন। তাই বলেছে ছড়িয়ে আলোর খেল, অর্থাৎ এই যে বিজলি পড়ে তার চাইতে মনে হচ্ছে চকচক চকচক করছে এই চাষা ছেলের শরীরটা। এখানে কবি এটা উপস্থাপন করেছেন। তারপরে বলছে দেখো
কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি মুখে তাহা ছড়িয়ে গেছে কতকটা তার হাসি। এখানে আবার তিনি এই কবি বলছেন, দেখো কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, অর্থাৎ যখন শ্রাবণ আষাঢ় শ্রাবণ মাসে মানুষ ধান লাগায় তখন বলছে দেখো যে যখন কোনো চাষি কি চারা তুলে অর্থাৎ ধান লাগার জন্য, তখন তারপর বলছে দেখো মুখে তাহা ছড়িয়ে গেছে কতকটা আর তার হাসি, অর্থাৎ তিনি মনে হচ্ছে হাসছেন। এই ধান লাগাবো, এই যে আনন্দ যারা কৃষি কাজ করে তারাই বুঝে এই আষাঢ় শ্রাবণ মাসে কত আনন্দ থাকে। তারপর বলছে দেখো এখানে কালো চোখে তারা দিয়ে সকল ধরা দেখি, কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লিখি। এখানে খুব সুন্দর কথা বলেছেন, এই কালোকে তুচ্ছ করা যাবে না। দেখো বলছে এখানে কালো চোখে তারা দিয়ে, অর্থাৎ আমাদের কালো চোখটা আছে না, এই চোখ দিয়ে আমরা কি দেখি বলছে এখানে সকল ধরা দেখি, অর্থাৎ পৃথিবীকে আমরা দেখি। তারপর বলছে দেখো কালো দাঁতে কালি দিয়ে কেতাব কোরআন লিখি, অর্থাৎ কালোকে তুচ্ছ করছে না, এখানে তার বর্ণনা দিয়েছেন যে আমরা কি করি, এই কালি দিয়েই কিন্তু আমরা কি লিখি, এই বই পুস্তক কেতাব কোরআন ইত্যাদি লিখে এখানে কবি এটা উপস্থাপন করেছেন। তারপর বলছে দেখো জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। কত সুন্দর কথা বলছেন কবি এখানে। দেখো এখানে বলছে জনম কালো মরণ কালো, আমাদের জন্মটাই কালো, মরণটা কালো, কালো ভুবনময়, তিনি বলছে এই ভুবনটাও কালো, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। মনে হচ্ছে চাষিদের এই ছেলেটা সবকে জয় করেছে, সবকে তুচ্ছ করে ফেলেছে তার রূপ দিয়ে কবিরা এখানে উপস্থাপন করেছে, এটাই বুঝতে চেয়েছেন। তারপর কি বলছে এখানে সোনা যেজন সোনা বানায় কিসের গরম তার, রং পেলে ভাই গড়তে পারি রং ধনুকের হাত। সোনায় যেজন সোনা ফলায়, এখানে সোনা বলতে আমরা স্বর্ণ করে বুঝি, স্বর্ণকর নয়, এখানে আসলে বুঝাইছে এখানে যে জমি চাষ, এটাকে এই জমিকে যে সোনা বলেছে, এই সোনা কি করছে এখানে উৎপাদন করছে, ধানকে বলছে উৎপাদন সোনা চকচক, ধান যখন পাকে তখন তখন সোনা চকচক করে, এটাই বলতে চেয়েছেন যে সোনা যেজন সোনা ফলায়, সোনা যেজন সোনা বানায় কিসের গরম তার কিসের গরম, রং পেলে ভাই গড়তে পারে রং ধনুকে হাত, যদি সে রং পেত, অর্থাৎ চাষাকে বলছে সেই যে রং পেয়ে তাহলে কি রং ধনুকে হার মানাতো, এখানে কবি এটাই বুঝতে চেয়েছেন। এই এখানে আরেকটু বলি আমি যে আসলে এই চাষার ছেলেকে তুচ্ছ মনে করছো কেন তোমরা, চাষারাই করে আজকে ধান উৎপাদন করে, এই উৎপাদন থেকে আমরা কি করি জীবিকা নির্বাহ করে থাকি, খাদ্য হিসেবে খাই, এটা কবি এটাই বুঝতে চেয়েছেন। তারপরে বলছি না দেখো আলোয় যেজন আলো, কালো যেজন আলো বানায় ভোলায় সবার মন, তারই পথ রজে লাগি লুটাই বৃন্দাবন। এখানে আসলে বলতে চেয়েছেন দেখো কালো কালো যেজন আলো বানায়, অর্থাৎ আলো বলছে এখানে কালো যে আলো বানায় ভোলায় সবার মন, এখানে আসলে চাষার ছেলেকে বলা হয়েছে এই কালো যে প্রত্যেক কি মনটা ভুলেছেন, এখানে এটা বলছেন কবি। তারপর বলছে দেখো তারই পথ রজে লাগি লুটাই বৃন্দাবন, এখানে আসলে তীর্থস্থানের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রেমের তীর্থস্থানে, হিন্দুদের এটা একটা তীর্থস্থান এখানে বলা হয়েছে এখানে। তারপর দেখে বলছে সোনা নহে পিতল নহে, নহে সোনার মুখ, কালো বড় চাষের ছেলে জুড়া যেন বুক। সোনা নয় পিতল নয়, নহে সোনার মুখ, এখানে সোনার মুখ নয়, সে কিছু নয়। তারপর বলছে দেখো কালো বরং চাষির ছেলে জুড়া যেন বুক, অর্থাৎ তার দেখলে পরে কি হয় আমাদের বুকটা কি হয় জুড়িয়ে যায়, এটা কবিতা এখানে কবির ভাষায় বলতে চেয়েছেন। তারপর বলছে দেখো এখানে যে কালো তার মাটি ধান, যে কালো তার গাঁও, সেই কালোতে স্নান করি
উজ্জ্বল তাহার গাঁও। এখানে বলছে দেখো যে কালো তার মাঠের ধান, অর্থাৎ মাঠের ধানগুলো কি থাকে, কালো থাকে। যে কালো তার গাঁও, অর্থাৎ তার শরীরটাও এখানে বলেছে গাঁও, এই গাঁয়ের কথা বলা হয়েছে কালো। সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাঁও, অর্থাৎ সেই কালোতে, অর্থাৎ সেই কালোতে সে কি করছে, স্নান মাথায় গোসল করছে। গোসল করার পর দেখো তার মনে হচ্ছে উজ্জ্বল তাহার গা, তার শরীরটা কি চকচক চকচক করছে। এটা কবি এখানে বুঝতে চেয়েছেন। এখানে তারপরে দেখো শেষ চরম কথা কি বলছে কবি, এখানে বলছে আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানি খেলার দলে তাই দিয়ে সবার টানাটানি। এখানে কবি বলতে চেয়েছেন দেখো আখড়া মানে কুস্তি, যেটা স্থানের কথা বলা হয়েছে আখড়া। তারপর বলা হচ্ছে দেখো আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানামানি খেলার দলে তাই নিয়ে সবার টানাটানি। দেখো তিনি সব জায়গাতে সেটেল, গানে তিনি ধরো সব জায়গাতে সেটেল। এখানে দেখো খেলাধুলার ব্যাপারও সবাই তাকে টানছে, আরে তুমি আমার দলে আসো, বলছে আমার দলে আসো, বলছে আমার দলে আসো। তারপর বলছে দেখো জারি গানে তাহার গলা উঠে সবার আগে, শাল সন্ধি বেদ যেন ও সকল কাজে লাগে। দেখো জারির গানে তাহার গলা উঠে সবার আগে, শুধু খেলাধুলা নয়, গানের দিকে দেখো এই জারি একটা গান, সেই গান যদি গায় কিন্তু সবার আগে দেখো তার গান কণ্ঠটা ভালো শহরে চাইতে। তারপর বলছে দেখো এখানে শাল সন্ধি বেদ যেন ও সকল কাজে লাগে, অর্থাৎ তার এই রূপায়, অর্থাৎ এই চাষার ছেলেটা সব কাজের কাজে, যেটা আমরা বলি, এটা সুন্দরভাবে কবি কি করেছেন তা বর্ণনা দিয়েছেন। তারপরে বলছে দেখো এখানে বুড়োরা কয় ছেলে নয় ও পাখাল লোহা যেন, রূপায় যেমন বাপের বাটা কেউ দেখেছো হেন। এখানে বলছে দেখো বুড়োরা কয় ছেলে নয় ও, বলছে বুড়োরা কয় ছেলে নয়, সে বলছে পাখাল লোহা যেন, অর্থাৎ লোহা পাগল লোহা, অর্থাৎ কি এমন একটা লোহার কথা বলা হচ্ছে এখানে যে লোহা দিয়ে কিছু তৈরি করলে, অর্থাৎ হাস্য বলো, বটি বলো, দা বলো ইত্যাদি হাতিয়ারগুলো তৈরি করলে কি হয়, খুব কাটে। এইখানে এই পাখাল লোহার সঙ্গে তুলনা করেছেন সেই চাষার ছেলে, যে তিনি সব কাজের কাজই, তার কোনো কাজ অজানা নেই, তিনি সব কাজে পারদর্শী। এটাই এখানে কবি বলতে চেয়েছেন। রূপায় যেমন বাপের পাটা কেউ দেখেছো হেন, এখানে হেন করা যাবে না, তাই এখানে বলছে এখানে। তারপর দেখো যদিও রূপা নয়খো রূপায়, রূপার চেয়ে দামি এক কালোতে ওর এই নামে সব গাঁও হবে নামে। কি সুন্দর কথা বলে শেষে দেখো কবি বুঝতে চেয়েছেন যদিও রূপা নয়খো রূপায়, অর্থাৎ এই রূপায় রূপা নয়, তারা বলছে দেখো রূপার চেয়ে দামি। এখানে কবি অর্থাৎ আমাদের পল্লী কবি জসীমউদ্দীন রূপার চাইতো আমাদের এই চাচার ছেলেকে, অর্থাৎ রূপাইকে দামি বলে উপস্থাপন করেছেন। তার ভাষায় বলেছেন এই এক কালোতে ওরই নামে সব গা হবে নামি, অর্থাৎ ওর জন্য প্রতিটা গায়ে কি হবে, নামি দামি হয়ে পড়বে। দর্শক বন্ধুরা, আমরা জানলাম যে এক চাষার ছেলের বর্ণনা দিয়েছেন কত সুন্দরভাবে কবি, কে আমাদের পল্লী কবি জসীমউদ্দীন। আমরা একটু কথা বলি তাহলে বুঝতে পারবো এখানে যে এই আমরা জানলাম এটা কবিতা আকারে। আমরা গল্প আর কি বলছে কবি দেখো এখানে বলেছেন এই পল্লী কবি জসীমউদ্দীন রচিত নকশিকাঁথা মাঠ থেকে এই কাহিনীর অংশটুকু রূপায় কবিতা শিরোনামে সংকলিত হয়েছে। অর্থাৎ এই কবিতাটা এখানে নকশিকাঁথা মাঠ একটি গল্প, এই গল্প থেকে নিয়ে এই কবিতা আকারে লিখেছেন আমাদের পল্লী কবি জসীমউদ্দীন। এই কবিতা গ্রাম বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মদক্ষ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। তিনি তাদের কি করেছেন, এই কৃষকের বর্ণনা দিয়ে সুন্দরভাবে গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে আলো ভ্রমণ, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা এবং কচি
মুখে মায়াবী কৃষকের প্রায় দেখতে পাওয়া যায়। কৃষকের বাহু দুখানি লায়ের কচি ডোগার মতো বলে মনে হয়। তারপর বলছে দেখো রোদে পুড়ে কৃষকের শরীর রং কালো হয়ে যায়। এই কালো কালি দিয়ে পৃথিবীর সমস্ত কিতাব বা গ্রন্থ লেখা হয়ে থাকে। অর্থাৎ কবির মতে কৃষকের গ্রামে সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু কৃষকের কালো, আরো কালো। কৃষকের পৃথিবীর সব কিছু জয় করেছেন, এই কালো থেকে সব কিছু জয় করেছেন কৃষকেরা বলে লিখে নেই। তারপর বলছে দেখো কালো কৃষকটি আখড়াতে বা জারির গানে যেমন দক্ষ তেমনি সকল কাজে পারদর্শী। এখানে কবি সুন্দরভাবে কত সুন্দর উপস্থাপন করেছেন। তাই কবির দৃষ্টিতে এই কৃষক সবার কাছে দামি বলে গণ্য হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা জানলাম এই কবিতা মূল বক্তব্য। প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো। আমি আর এই কবিতা নিয়ে আলোচনা করছি না, পরবর্তী অন্য পাঠ নিয়ে উপস্থিত হবো। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালাম।